আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগী লিপিকরণ সহজ 243তম ক্লাস। রোগী লিপিকরণ সহজ 243তম ক্লাস। অডিয়েন্স, গতকাল পর্যন্ত আমরা আলোচনা করছিলাম রোগীর বর্তমান কষ্টের বিবরণের নিয়ে আলোচনা করছি। বর্তমান কষ্টের বিবরণের উৎপত্তির কারণের গোসলের পরে খাবার পর্যন্ত আলোচনা করেছি। খাবার উৎপত্তির কারণ, খাবার পর্যন্ত আলোচনা করছি। আমাদের ধারাবাহিক আলোচনা রোগীলিপিকরণ সহজ। রোগীলিপির 8টি ধাপের দ্বিতীয় ধাপের 6ষ্ঠ ধাপ উৎপত্তির কারণ। উৎপত্তির কারণের মধ্যে অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, গোসল, খাবার, এই 6টি আলোচনা করা হয়েছে। এর ফাঁকে আমরা একটি আলোচনা করতে চাই। প্রায় আমাদের চেম্বারে বা নতুন ডাক্তারদের চেম্বারে, সকলের চেম্বারেই প্রায় আমরা রোগী দেখতে পাই যৌন দুর্বলতা রোগী। এই যৌন দুর্বলতা আজকে প্রথম রোগী যৌন দুর্বলতার একাধিক রোগী। যারাই আমার সাথে রোগীলিপি করছেন, ফোনটা বন্ধ করতে বলো, লাইভ চলছে এখন। অডিয়েন্স, আজকে হঠাৎ করে এই যৌন দুর্বলতা নিয়ে আলোচনা করার জন্য ভাবছি। এই কারণে আজকে চেম্বারে আসার পরে বেশ কয়েকজন রোগী দেখলাম যৌন দুর্বলতার। আর আমার যে ডাক্তাররা এই যৌন দুর্বলতা রোগীর রোগীলিপি করছেন, এই রোগীলিপিগুলো দেখে আমার মন ভরে না। এই রোগীলিপির মধ্যে আমার মনে হচ্ছে অনেক কথা বাদ পড়ে যাচ্ছে, অনেক কথা সংযোজন করতে হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমার সাথে যে ডাক্তার যারা কাজ করছে, তাদের যদি এই অবস্থা হয়, রোগীলিপিতে এত অসম্পূর্ণতা, তাহলে যারা রোগীলিপি ব্যাপারে একেবারেই বোঝে না, তাদের কি অবস্থা কি বলছে সন্ধ্যা? আমার সাথে সবসময় যারা রোগীলিপি করে, যারা রোগীলিপি শিখছে, রোগীলিপি করছে, তাদের অবস্থা যদি এরকম হয়, যারা রোগীলিপি করতে অভ্যস্ত নয় কিংবা রোগীলিপি করছে না, প্রতিনিয়ত এই ধরনের রোগী দেখছে, তারা না কত বিপদে আছে সেই কথা ভেবেই আজকে উৎপত্তির কারণের মধ্যে আমরা আজকে কাজ করতে যাচ্ছি। রোগীদের ধ্বজভঙ্গ, যৌন দুর্বলতা, এই দিকগুলোর কারণ নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আমরা যৌন দুর্বলতা চিকিৎসা শিখবো ইনশাআল্লাহ। যৌন দুর্বলতার ক্ষেত্রে যাতে করে আমরা রোগীর জন্য একটি সাদৃশ্যতম ওষুধ বাছাই করতে পারি, এই নিয়ে আজকে আলোচনা চলবে। আমাদের কাছে যারা যৌন দুর্বলতা রোগী যারা আসেন, বিশেষ করে যারা একটু বয়স পার করে, বিয়ের উপযুক্ত বয়স অতিক্রম করে যারা বিয়ে করেন, তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে দেখা যায়
যারা সাধারণত 35, 37, 38, 40, 42 এই লেভেলে যারা বিয়ে করেন তাদের মধ্যে এই সমস্যাগুলি বেশি দেখতে পাওয়া যায়। আরেক গ্রুপ দেখতে পাওয়া যায় যারা উপযুক্ত বয়সের পূর্বেই বিয়ে করে ফেলছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি অনেক সময় দেখা যায়। তো আমরা এক এক করে এই যৌন দুর্বলতার, অক্ষমতার, ধ্বজভঙ্গের এক এক করে আমরা কারণ কেন হচ্ছে, কি লক্ষণ পাচ্ছি, কি চিকিৎসা করব, আমরা ধাপে ধাপে এক এক করে আলোচনা করব, ইনশাআল্লাহ শিখব এক এক করে। অডিয়েন্স, আমি যদি প্রথম জানতে চাই যারা এই দেরিতে বিয়ে করে, যারা দেরিতে বিয়ে করে, যেমন আজকে রোগীর কথাই বলছি, রোগীর বয়স 52 বছর, তার বিয়ের বয়স 12 বছর। সে যখন বিয়ে করে তার তখন বয়স হচ্ছে 40 বছর। আপনারা বলেন 40 বছর বয়সে যদি কেউ বিয়ে করে তার অবস্থা কি হতে পারে? যখন বিয়ে করে, বিয়ের বয়স 40 বছর বয়সে, কেউ যদি 40 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে সেটা অন্য হিসাব, কিন্তু প্রথম বিয়ে যদি 40 বছর বয়সে করে তাহলে সে বালেগ হলো 16-17তে। এই 22টি বছর কিছু না কিছু করতে হয়েছে, বৈধ অবৈধ নিজে নিজে যেমনি হোক কিছু না কিছু করেছে, অথবা এমনি এমনি নষ্ট হয়ে গেছে। এই 20-22 বছর মাঝখানে পার করলো বিনা বিয়েতে। আপনি বৃষ্টিতে ভিজবেন আর গাছ শুকনা থাকবে, তা তো হয় না। তাহলে আজকে রোগী দিয়ে শুরু হোক। রোগীর বয়স 52 বছর, তার বিয়ের বয়স 12 বছর। একেবারে প্রথম যদি আমি জানতে চাই আপনাদের কাছে, একজন রোগী এই 52 বছর বয়সে, 40 বছর বয়সে কেন বিয়ে করলেন? এই ভদ্রলোকের স্ত্রীর বয়স 30 কিংবা 32, 30 থেকে 32। এই 30 বছর যদি ওনার ওয়াইফের বয়স হয়, এখন বর্তমানে মেয়েরা 30-35-এ বিয়ে করে, আর এই ভদ্রলোকের বয়স হচ্ছে 52, তার বিয়ের বয়স 12 বছর, ওনার স্ত্রীর বয়স হচ্ছে 30 বছর। আপনারা বলেন এই লোকটির অবস্থা কি? এই লোকটি কি অবস্থায় আছে? তার সেক্সের অবস্থাটা কি? কি দূর অবস্থানে সে ভোগ করছে? এই ব্যাপারে একটু ভাবা দরকার। গদবাঁধা ডাক্তারি, গদবাঁধা ওষুধ আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনারা যাতে করে এই ক্লাসের পরে, এই ক্লাসটি 1, 2, 3 যে কয়দিন লাগে নেওয়ার চেষ্টা করব। এই পৃথিবীতে যতগুলি ওষুধ রয়েছে যৌন দুর্বলতার জন্য, যৌন কার্যক্ষমতার জন্য, এই সেক্সুয়াল যত ওষুধ আছে প্রত্যেকটা ওষুধের যেন সুব্যবহার আপনারা করতে পারেন, সেই জন্য চেষ্টা করব। তাহলে 1 নম্বরে আসি। এই ভদ্রলোকের বয়স 52 বছর, বিয়ের বয়স 12 বছর। এই 40 বছর বয়সে কেন বিয়ে করলেন? কেন এই 40 বছর বয়সে বিয়ে করলেন? এই বিয়ে করার কারণ, দেরিতে বিয়ে করার কারণ কি? এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, আপনারা আপনাদের যতটুকু জানা আছে একটু লিখে জানান। একজন ব্যক্তি কেন 40 বছর বয়সে বিয়ে করবে? এই দেরিতে বিয়ে করার কারণগুলো কি
আমি এক এক করে বলছি আপনাদেরকে, আপনাদের যতটুকু জানা আছে আপনারা লিখে আমাকে জানান। কেন দেরিতে বিয়ে করা হয়, কেন দেরিতে বিয়ে করে, এই ব্যাপারে আপনাদের যতটুকু জানা আছে লিখেন। দেরিতে বিয়ে করার কারণ কি? এই ভদ্রলোকের বয়স 52, বিয়ের বয়স 12, স্ত্রীর বয়স 28 কিংবা 30, এই যদি হয় সংসার জীবন, তাহলে তার অবস্থাটা কি আর বোঝার কোনো অপেক্ষা রাখে না। তাহলে আপনাদেরকে বলছি, এক এক করে শুনুন। দেরিতে বিয়ে করার কারণ পারিবারিক দায়িত্ব। অনেক সময় দেখা যায় ফ্যামিলির দায়িত্ব বড় ছেলের কাঁধে পড়ে কিংবা মেজো ছেলের কাঁধে পড়ে। যেই ছেলের ফ্যামিলির দায়িত্ব কাঁধে পড়ে তার বিয়ে করতে একটু দেরি হয়ে যেতেই পারে। ফ্যামিলির দায়িত্ব 1 নাম্বার। 2 নাম্বার, ছেলেকে প্রতিষ্ঠিত হতে হয়। আমাদের দেশে চল হয়ে গেছে, ছেলেকে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাবার যত টাকা পয়সা থাকুক না কেন, অর্থ সম্পদ যত থাকুক না কেন, ছেলে এস্টাবলিশড হতে হবে, ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, শিক্ষিত হতে হবে, ভালো পয়সা থাকতে হবে, ভালো চাকরি থাকতে হবে। এই যে প্রতিষ্ঠিত হওয়া, এই প্রতিষ্ঠিত হতে যে একটা ছেলের বয়স 30, 35, 38, 40 হয়ে যাচ্ছে, তাহলে এই যে নিজেকে 1 নম্বর হচ্ছে ফ্যামিলির দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। 2 নম্বর হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এইদিকে বয়স ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে। মানসিক আঘাত মেয়ে সংক্রান্ত হতে পারে, পারিবারিক হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, পড়ালেখার ক্ষেত্রে হতে পারে। যে কোনো মানসিক আঘাতের ফলে অনেকে বিয়ে করতে দেরি হয়ে যেতে পারে। তাহলে 1 নম্বর কি? এই যে বিয়ে করার দেরিতে বিয়ে করার কারণগুলি, 1 নম্বরে পারিবারিক দায়িত্ব পালন, নিজেকে প্রতিষ্ঠিত করা। 3 নম্বরে মেয়েরই হোক, বন্ধুদের কাছ থেকে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিক কারণে হোক, ব্যবসা প্রতিষ্ঠানের কারণে হোক, যে কোনো কারণে কোনো মানসিক আঘাতের ফলে বিয়ে করতে দেরি হয়ে যাওয়া, মানসিক আঘাত। 4 নম্বর, উপযুক্ত পাত্রী খুঁজে না পাওয়া। অনেককে দেখেছি দিনের পর দিন পাত্রী খুঁজছে, উপযুক্ত পাত্রী পাচ্ছে না। এই পাত্রী খুঁজতে খুঁজতে এক পর্যায়ে নিজের অবস্থা কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে। নিজের যে অবস্থাটা সেখান থেকে দূরে সরে যাচ্ছে। 3 বছর, 4 বছর, 5 বছর পার হয়ে যাচ্ছে, পাত্রী খুঁজছে। এই যে পাত্রী খুঁজতে গিয়ে নিজের অবস্থা, নিজের টাইম কিন্তু পাস হয়ে যাচ্ছে, নিজের বেলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সেই দিকে কিন্তু খবর থাকছে না। 5 নাম্বার, অতিরিক্ত হস্তমৈথুনে যদি অভ্যস্ত হয়ে যায়। কেউ যদি অতিরিক্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায় তাহলে বিয়ের প্রতি আগ্রহ কমে যাবে। অতিরিক্ত সমকামিতা যদি 6 নম্বরে, অতিরিক্ত সমকামিতা যদি কেউ লিপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রেও বিয়ের প্রতি আগ্রহ কমে যাবে। তো 1 নম্বরে কি? পারিবারিক দায়িত্ব। 2 নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করা। 3 নম্বরে মানসিক কোন আঘাত হওয়া। 4 নম্বরে উপযুক্ত পাত্রী না পাওয়া। 5 নম্বরে হস্তমৈথুন করা। 6 নম্বরে সমকামিতা লিপ্ত থাকলে, যদি কেউ সমকামিতা লিপ্ত থাকে তার বিয়ের প্রতি আগ্রহ কমে যাবে। 7 নাম্বার, যৌবনের শুরু থেকে যৌন রোগে ভুগতে থাকলে, যদি যৌবনের শুরুতে কেউ যদি যৌন রোগে আক্রান্ত হয়ে যায় তার ফলে যদি দীর্ঘদিন ভুগতে থাকে বিয়ের প্রতি তার অনীহা চলে আসতে পারে। বিয়ের শুরুতে যদি যৌন রোগে আক্রান্ত হয়ে যায়, তার জীবনের শুরুতে, যৌবনের শুরুতে যদি যৌন রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে বিয়ের প্রতি তার আগ্রহটা কমে যেতে পারে। 8 নাম্বার, অন্য কোন রোগে আক্রান্ত হওয়ার ফলে যদি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, অন্য কোন রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে, যৌন অক্ষমতা চলে আসে, সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি হয়ে যেতে পারে। 9 নাম্বার, অবৈধ মিলনে যদি লিপ্ত থাকে, অবৈধ যৌন মিলন, অবৈধ যৌন মিলন যদি কেউ লিপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি হয়ে যেতে পারে। যে কাজ করতে হলে বিয়ে করতে হবে, আর সেই কাজ যদি বিয়ে ছাড়া যদি করা সম্ভব হয় সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি হতে পারে। তাহলে 1 নম্বরে কি? পারিবারিক দায়িত্ব পালন, নিজেকে প্রতিষ্ঠা করা। মানসিক আঘাত হতে পারে ব্যবসায়ী, পড়াশোনার ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, মেয়েলি, যে কোনো দিক থেকে মানসিক আঘাত। উপযুক্ত পাত্রী খুঁজে না পাওয়া, অতিরিক্ত হস্তমৈথুন করা, সমকামিতায় অভ্যাস থাকা, যৌবনের শুরুতে যৌন রোগে আক্রান্ত হওয়া, অন্য রোগে আক্রান্ত হওয়ার ফলে, অন্য রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে যদি অক্ষম হয়ে পড়ে। 9 নাম্বার, অবৈধ যৌন মিলনে যদি অভ্যস্ত হয়ে পড়ে, অবৈধ যৌন মিলন এতে যদি অভ্যস্ত হয়ে যায়
যাদের বিবাহিত বড় ভাই কিংবা কাছের বন্ধু বান্ধব নেই, সেই ক্ষেত্রে বিয়ে করতে বিলম্ব হতে পারে। কারণ বড়দের বিয়ের সুখ দেখে ছোটদের আগ্রহ তৈরি হয়। যাদের বড় ভাই কিংবা বন্ধুদের বিয়ে দেখে নাই বা বিয়ের স্বাদ অন্যায় স্বাদ ভোগ করছে, তা যদি না দেখে তাহলে তাদের মধ্যে বিয়ের আগ্রহ তৈরি হবে না। বন্ধুদের, আপনজনদের, বড় ভাইদের, আত্মীয়স্বজনের বিয়ে যদি দেখতো বা ওদের বিয়ের যদি আনন্দ ভোগ করতে, অন্যরা আনন্দ ভোগ করছে, বিয়ের স্বাদ ভোগ করছে, তা যদি কেউ দেখতে পায়, তার মধ্যে বিয়ে করার আগ্রহ তৈরি হবে। তাহলে 10 নম্বর, আপনজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদর, তাদের যদি কেউ বিয়ে করে আর সেই বিয়ের স্বাদ তারা ভোগ করছে, তা যদি কেউ দেখতে পারে, তখন তার মধ্যে বিয়ে করার একটা অবস্থান তৈরি হতে পারে। 11 নম্বর, সাধ্যাতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা। এটা আরেকটা কারণ। আমি 5 তলা বাড়ি করে নেব, 10 তলা বাড়ি করে নেব, ব্যবসা বড় করে নেব, আমি একটা 3টা বাড়ি করতে চাই, 2টা গাড়ি কিনতে চাই। এই সাধ্যাতিরিক্ত আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা যাদের থাকে, তাদেরও বিয়ে করতে দেরি হয়ে যেতে পারে। সাধ্যাতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা, অতিরিক্ত ধর্মীয় গোড়ামি। অনেকের কাছে এই বিয়ে শাদীটা এটা পাপের কাজ বলে মনে হয়। মানে অতিরিক্ত ধর্মভাব যারা দেখাচ্ছে, এটা তো পাপের কাজ বলে তাদের কাছে মনে হয়। তাহলে কি অতিরিক্ত ধর্মীয় গোড়ামির হলো এক একজন এক এক ধর্ম থেকে বিয়েকে অনেকে এড়িয়ে চলতে থাকে, বিয়ে করা যাবে না। অতিরিক্ত ধর্মের গোড়ামি করে এই বিয়েকে দেরি করতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব। বিয়ে করে সংসার চালাতে পারবো কি? স্ত্রীর যৌন আগ্রহ বা যৌন তৃপ্তি মেটাতে পারবো কি? এই যে নিজের প্রতি আত্মবিশ্বাস, আমি সংসার চালাতে পারবো কিনা, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবো কিনা, সেক্সের দিক থেকে আমি কতটুকু পারবো, কতটুকু সক্ষম, এই যে নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব, এরপরও বিয়ে করতে দেরি হয়ে যাচ্ছে। বিপরীত লিঙ্গের প্রতি আত্মবিশ্বাসের অভাব। এই যে একটা মেয়ে আসবে, এই বিয়েটা কেমন হয়, ভালো কিনা মন্দ কিনা, আমার বাবা মার সাথে ভাই বোনদের সাথে মিলবে কিনা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে কিনা, আমার সাথে কেমন ব্যবহার করবে, এই যে অন্য বিপরীত লিঙ্গের প্রতি আত্মবিশ্বাসের অভাব, এর ফলেও কিন্তু বিয়ে করতে দেরি হয়ে যায়। নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব, বিপরীত লিঙ্গের লোকদের প্রতি আত্মবিশ্বাসের অভাব। যেমনি করে ছেলেরা মেয়েদের প্রতি, মেয়েরা ছেলেদের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারে না। যদি আমি বিয়ে করি, আমি এখন যেভাবে চলছি এভাবে চলতে পারবো? আমাকে কি এভাবে চলতে দিবে? আমি কি আমার বাবা মার খেদমত করতে পারবো? আমি কি আত্মীয় স্বজনের সাথে চলতে পারবো? আমাকে কি আত্মীয় স্বজন চলতে দিবে? এই যে আত্মবিশ্বাস, অন্যের প্রতি আত্মবিশ্বাসের অভাব, এটাও আপনার বিয়ে করতে দেরি করে ফেলতে পারে। কাছের লোকদের বৈবাহিক জীবনে অশান্তি। আরে ভাই, বিয়ে করে হবে কি? বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে বউ নিয়ে ঢাকা চলে গেছে। আরে ভাই, বিয়ে করে হবে কি? ছোট বোনকে বিয়ে দিয়েছে, ছোট বোনের হাজবেন্ড দিনরাত আমার বোনকে মারে। এই বিয়ে করে লাভ হবে কি? বিয়ের যদি অশান্তি কেউ দেখে থাকে, বিয়ের কাছের লোকদের বৈবাহিক জীবনের অশান্তির সাক্ষী যদি কেউ হয়, সেই ক্ষেত্রে সে বিয়ে করতে দেরি করতে পারে। কাছের লোকদের বৈবাহিক জীবনের অশান্তির সাক্ষী যদি কেউ হয়, সেই ক্ষেত্রে অনেক বাচ্চারা যখন দেখতে পারে বাবা মাকে, মা বাবাকে এই অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ছেলে মেয়েরা বিয়ে করতে রাজি হয় না। এই কয়েকদিন আগে আমার এক পেশেন্ট, তার এক ছেলে এক মেয়ে, তারা বিয়ে শাদী করবে না সিদ্ধান্ত নিয়েছে। একটা মাত্র কারণ, টাকা পয়সা সব আছে। এই গত 20 বছর থেকে ওরা দেখে আসছে ওর মা আলাদা রুমে ঘুমাচ্ছে। ভদ্র মহিলা বলছেন তারা দুইজন গত 20 বছর আলাদা রুমে ঘুমাচ্ছেন, ছেলে মেয়েরা দেখছে। এর ফলে ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে তারা বিয়ে শাদী করবে না, কারণ বিয়ের মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই, তারা বিয়ে করবে না। তাহলে যদি কাছের লোকদের বৈবাহিক জীবনের অশান্তির সাক্ষী হয়, সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি করতে পারে। বিয়ের বয়সে বিয়ে না করে বিদেশে বেশি সময় কাটানো, প্রায় রোগীদের দেখতে পাই 40, 42, 45 বছর বয়স হয়ে গেছে, বিদেশে গিয়ে দীর্ঘদিন কাটিয়ে দেশে আসার পরে প্রবাদ আছে, তুম্বি দাঁড়ায়েগা, তুম্বি সোনা নিহি দাঁড়ায়েগা। আপনি 40 বছর বিদেশ করবেন, প্রতিষ্ঠিত হবেন, আর আপনার উত্তেজনা কমে যাবে, সেক্স কমে যাবে, দদভঙ্গ চলে আসবে, আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? অতএব যদি আপনাকে বিয়ে করতে হয়, সেটা নির্ধারিত টাইমে 18 কিংবা
কিংবা 20 কিংবা 22 এর মধ্যে ছেলেদের বিয়ে দেওয়া যেতে পারে, বিয়ে দিয়ে দিবেন। বাবার ইনকাম আছে দিয়ে দেন, বাবার ইনকাম আছে দিয়ে দেন, বাবার গাড়ি ঘর বাড়ি আছে দিয়ে দেন। এই ছেলে এস্টাবলিশ হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, লেখাপড়া শেষ করতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে, এই এত অজুহাত দিয়ে এই ছেলে মেয়েগুলোকে নষ্ট করে ফেলছি আমরা। বিয়ের বয়সে বিয়ে না করে দীর্ঘদিন বিদেশ কাটিয়ে ফেলা, বয়স 30-32 এখন বিদেশ যাচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বিদেশে 10 বছর, 42-এ আসছে, 42-এ এই 42 বছর বয়সে বিদেশ বসে হস্তমৈথুন করে, সমকামিতা করে, বাহিরে অবৈধ মেলামেশা করে, সিফিলিস গনুরে আক্রান্ত হয়ে একদম ধ্বজভঙ্গ। এখন দেশে আসবেন, টাকা পয়সা ঠিকই নিয়ে আসবেন, কিন্তু বিয়ের কাজ আর চলবে না। পারিবারিক 17 নম্বর, পারিবারিক প্রধানের উপর বেশি নির্ভরশীল হলে সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি হয়ে যেতে পারে। বাবা বিয়ে করাবে, মা যদি বিয়ে করায়, বড় ভাই বিয়ে করালে পরে আমি বিয়ে করব। অডিয়েন্স, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা যারা শহরে বসবাস করেন, এটা হতে পারে বাংলায়, হতে পারে ভারতে, বাংলা ভাষাভাষী সবাইকে আমি বলছি, আপনারা আমাকে বলুন, যারা শহরে বসবাস করি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কত বছর বয়সে স্কুলে পড়াই বলেন তো? একটু লিখেন, একটু দ্রুত লিখেন। আমরা যারা শহরে বসবাস করি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কত বছর বয়সে স্কুলে পাঠাই? একটু লিখেন। যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন কিংবা বেশি আধুনিক যারা, তাদের ক্ষেত্রে এক হিসাব। আমি এভারেজ বলছি, শহরগুলোতে যারা বসবাস করি, এই শহরে যারা বসবাস করি আমরা আমাদের সন্তানদেরকে কত বছর বয়সে আমরা স্কুলে পাঠাচ্ছি? একটু লিখেন। 3 থেকে 4, 5, 3 থেকে 4 থেকে 5, 5 থেকে 4 থেকে 5, 4 বছর। অডিয়েন্স, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি 3 থেকে 5 বছর বয়সে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, আমি একজন সচেতন বাবা মাকে আমি জানতে চাই, এমন কোন বাবা মা আছেন কি যে আপনার বাচ্চাকে 8 বছর বয়সে স্কুলে পাঠাবেন, এমন বাবা মা কোনো খুঁজে পাওয়া যাবে এ বাংলায় কিংবা ও বাংলায়? এমন একজন বাবা মা সন্তান আমি চাই। এমন একজন বাবা মা, সচেতন বাবা মা আছেন কি যে তার বাচ্চাকে অক্ষর জ্ঞান শেখানোর জন্য, নার্সারি কিংবা প্লেতে পড়ার জন্য 8 বছর বয়সে কিংবা 10 বছর বয়সে স্কুলে পাঠাবেন, এমন কোন বাবা মা আছেন কি? নাই। আপনারা লিখছেন নাই। যদি না থাকে, বাচ্চাকে স্কুলে দিচ্ছেন 3 থেকে 4 বছর বয়সে, 8 বছর বয়সে দিচ্ছেন না, তাহলে আপনারা যে ছেলেটা উপযুক্ত হলো, যে ছেলেটা 20 বছর 22 বছর বয়সে উপযুক্ত, তাকে আপনারা কেন বিয়ে করাবেন 42 বছর বয়সে? আপনি মাথায় আঘাত করবেন, ব্যথা নেবেন না? বৃষ্টিতে ভিজবেন, কাপড় ভিজবে না? আপনি যদি আঘাত করেন তার প্রতিক্রিয়া ভোগ করতে হবে। 42 বছর বসে থাকবেন, নিজের উপর অত্যাচার করবেন, হস্তমৈথুন করবেন, সমকামিতা করবেন, অবৈধ মেলামেশা করবেন, আর আপনি রোগ নেবেন না? অবশ্যই নিতে হবে। আপনি যদি পাপ করেন পাপ নেবেন, অপরাধ করবেন সাজা ভোগ করতে হবে, কোনো মাপ নেই। আপনারা বাচ্চাদেরকে 3-4 বছর বয়সে যদি বাচ্চাকে স্কুলে দিতে পারেন, কোনো বাবা মা পাবেন না যারা বাচ্চাদেরকে 8 বছর বয়সে স্কুলে ভর্তি করাচ্ছে। তাহলে আপনার ছেলেটাকে বিয়ে দেওয়ার সময় কেন 42 বছর বয়স বসে রাখবেন? কেন মেয়েটাকে 30-32 বছর বসে রাখবেন? যেখানে যখন দরকার তখন আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। অল্প বয়সে সোরাইসিস ডায়াবেটিকে আক্রান্ত হলে অনেকে দেখা যায় অল্প বয়সে যদি সোরাইসিস রোগে আক্রান্ত হয়, ডায়াবেটিকে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি হয়ে যেতে পারে। বিয়ে করতে দেরি হওয়ার জন্য সোরাইসিস, ডায়াবেটিক, থ্যালাসেমিয়া এই জাতীয় রোগগুলি প্রতিবন্ধকতা, অনেকে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে চায় না। তার সাথে অনেকে আছে সিফিলিস কিংবা গনোরিয়া যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ কিউ না হয়ে বিয়ে করতে চায় না। তার একটাই কথা, আমি যদি সম্পূর্ণ কিউ না হতে পারি তাহলে আমার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তারাও এই রোগে আক্রান্ত হবে। অনেকে আছেন হাঁপানি রোগী কিংবা অ্যাজমা রোগী, অত পাইলসের রোগী, অত চর্মরোগের রোগী, কঠিন সোরাইসিসের রোগী, যে কোনো কঠিন চর্মরোগের রোগ থেকে চিরমুক্ত না হওয়া পর্যন্ত, সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত অনেকে বিয়ে করতে চায় না। 19 নাম্বার, অবৈধ সঙ্গমে স্থায়িত্ব কম হওয়ার ভয়ে বিয়ে করতে চায় না। এটা একটা বড় কারণ। অবৈধ মেলামেশা করতে যে যদি কারো স্থায়িত্ব কম হয়,
অবৈধ সঙ্গম করতে যে যদি কারো স্থায়িত্ব কম হয় সেই ক্ষেত্রেও বিয়ে করতে ভয় পায়। অডিয়েন্স, আপনাদেরকে একটু বলছি, আমি এই মুহূর্তে যারা আছেন আপনাদেরকে বলছি, অবৈধ মেলামেশা করতে যে যদি কেউ 1 মিনিট সময় পায়, মাত্র 1 মিনিট, সে যদি বৈধ সংসার করতে যায় সেখানে সময় পাবে 20 মিনিট। যদি কেউ অবৈধ মেলামেশা করতে যে 1 মিনিট সময় পায়, তাহলে বৈধ সংসার করতে যে সেখানে 20 মিনিট সময় পাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কি জানেন? আপনি যত প্রভাবশালী হন, যত সম্পদশালী হন, যত পাওয়ারফুল হন, আপনি যাকে নিয়ে অবৈধ মেলামেশা করতে ঢুকছেন, আপনি সেখানে চোর, আপনি সেখানে অপরাধী, আপনি সেখানে পাপী, আপনি সেখানে ভীতু, আপনি সেখানে ভীরু, আপনার সেখানে কোনো ক্রমে আপনার সাহসিকতার মতো কাজ হতে পারে না। আপনি সেখানে কোনোভাবেই ভালো টাইম পাবেন না। যদি আপনি অবৈধ মেলামেশার ক্ষেত্রে 1 মিনিট সময় পান, তাহলে বৈধ মেলামেশার ক্ষেত্রে সেখানে আপনি 20 মিনিট সময় পাবেন। অতএব অবৈধ মেলামেশায় যাদের স্থায়িত্ব কম, তারা কিন্তু বিয়ে করতে ভয় পায়, বিয়ে করতে দেরি করে। আল্লাহ, এক জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে টাইম পাচ্ছি না, অল্প সময়ের মধ্যে সেক্স আউট হয়ে যাচ্ছে, বিয়ে করে হবে কি? বিয়ে করলে বউ থাকবে না, বউ তো চলে যাবে, না চলবে না। আপনি যদি 1 মিনিট সময় পেয়ে থাকেন অবৈধভাবে, আপনি যদি বিয়ে করেন, সংসার করেন, বৈধ সংসার করেন, সেখানে আপনার যৌন মিলনে 20 গুণ সময় চলে আসবে। কারণ এখানে বরকত পাবেন, এখানে কোনো গজব না, এখানে বরকত পাবেন। অতএব সময় এখানে বেড়ে যাবে, সময় কমবে না, সময় বেড়ে যাবে। অডিয়েন্স, 20 নাম্বার, যৌনাঙ্গের আকৃতির বিয়ে না করার আরেকটি কারণ, অনেকে আছে যৌনাঙ্গ ছোট হওয়ার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে, দীর্ঘদিন পার করে ফেলছে, বিয়ে করতে চাচ্ছে না। যৌনাঙ্গের আকৃতি, যৌনাঙ্গ ছোট। কোন মহিলার কাছে যাওয়ার পরে কোন মহিলা বলেছে, মিয়া তোমার পেনিস তো ছোট, এত ছোট পেনিস দিয়ে কি হবে, এত চিকন দিয়ে কি হবে, তোমার তো বউ থাকবে না, এই বয়ে আর বিয়ে করতে রাজি না। তাহলে যৌনাঙ্গ ছোট, এটা আরেকটি কারণ। 21 নাম্বার, অবৈধ সঙ্গমের সঙ্গী বয় দেখিয়ে থাকলে বিয়ে করতে দেরি হতেই পারে। অবৈধ সঙ্গমের সঙ্গী যদি আপনাকে ভয় দেখায়, সেক্ষেত্রে রোগীদের বিয়ে করতে দেরি হয়ে যাওয়াটা স্বাভাবিক। অডিয়েন্স, আমি এতক্ষণ যে কয়টি বললাম, একজন পুরুষের বিয়ে করতে দেরি হওয়া যৌন দুর্বলতার প্রধান কারণ হিসেবে যদি আখ্যায়িত করি, পুরুষের নির্ধারিত সময়ে উপযুক্ত বয়সে বিয়ে না করা এটা ধ্বজভঙ্গের আরেকটি প্রধান কারণ। একজন পুরুষের উপযুক্ত বয়সে বিয়ে না করা, একজন পুরুষের উপযুক্ত সময়ে বিয়ে না করা, এটা ধ্বজভঙ্গ, যৌন দুর্বলতার আরেকটি প্রধান কারণ। এই কেন দেরিতে বিয়ে করছে, অনেকগুলি কারণ আমি বললাম। আপনারা এবার আমাকে কয়েকটি কারণ লিখে এবার জানান। এতক্ষণ যে আমি কারণগুলি বললাম, প্রায় 30-35টি কারণ বলেছি, আপনারা আমাকে এর মধ্যে কয়েকটি কারণ দ্রুত লিখে দেন, দেখি কার কয়টি মনে আছে। আপনারা লিখেন, আমি সাথে বলছি। দেরিতে বিয়ে করার কারণ: পারিবারিক দায়িত্ব পালন, নিজেকে প্রতিষ্ঠিত করা, মানসিক আঘাত, উপযুক্ত পাত্রী না পাওয়া, অতিরিক্ত হস্তমৈথুন করা, অতিরিক্ত সমকামিতা লিপ্ত হওয়া। যৌবনের শুরুতে যদি যৌন রোগে আক্রান্ত হয়, অন্য কোনো রোগে আক্রান্ত হয়, যদি শারীরিক দুর্বলতা চলে আসে, অবৈধ যৌন মিলন যদি অভ্যস্ত হয়ে যায়, যাদের বিবাহ করা বড় ভাই কিংবা বড় বন্ধু বান্ধবের বিয়ের সুখ যারা দেখেন নাই, তাদের ক্ষেত্রে অবস্থা হতে পারে। সাধ্যাতিরিক্ত আকাঙ্ক্ষা যাদের থাকে, তারাও বিয়ে করতে দেরি করতে পারে। অতিরিক্ত ধর্মীয় গোলামির ফলেও অনেকে বিয়ে করতে রাজি হয় না। নিজেদের প্রতি আত্মবিশ্বাসের অভাব, বিপরীত লিঙ্গের প্রতি আত্মবিশ্বাসের অভাব, কাছের লোকদের বৈবাহিক জীবনের অশান্তির সাক্ষী যদি হয়, বিয়ের বয়সে বিয়ে না করে বিদেশ দিয়ে বেশি সময় যদি অতিবাহিত করে ফেলে, পারিবারিক প্রধানের উপর যদি বিয়ের জন্য নির্ভর করতে হয়, মা বিয়ে করাবে, ভাই বিয়ে করাবে, বাবা বিয়ে করাবে, বড় ভাই বিয়ে করাবে, তারা বিয়ে করাবে, সেই দিক যদি তাকিয়ে থাকা হয়, তাদের দিকে তাকিয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে। যদি বালেগ হলে যদি উপযুক্ত বয়স হয়ে যায়, যদি স্ত্রী চালাতে সক্ষম হয়, তাহলে কারো দিকে তাকিয়ে থাকা যাবে না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে। অল্প বয়সে সোরিয়াসিস, ডায়াবেটিক, হাঁপানি, অর্শ কিংবা যে কোনো জটিল চর্মরোগে আক্রান্ত হলে
বিয়েতে দেরি করতে পারে। অবৈধ সঙ্গমের স্থায়িত্ব যদি কম হয় সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি করতে পারে। যৌনাঙ্গের আকৃতি যদি ছোট হয় সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি করতে পারে। অবৈধ মিলনের সময় সেই অবৈধ সঙ্গী যদি বিয়ে সংক্রান্ত কোনো ভয় দেখিয়ে থাকে সেই ক্ষেত্রে বিয়ে করতে দেরি করতে পারে। অডিয়েন্স, ধ্বজভঙ্গ যৌন দুর্বলতা, যৌন অক্ষমতার একটি কারণ, অন্যতম কারণ হিসাবে দেরিতে বিয়ে করা অন্যতম একটি কারণ। আমি যে কটি কারণ বলছি আপনারা দেখে কে কটি লিখতে পারেন, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। বাইরে লিখেন, লিঙ্গ ছোট, তাড়াতাড়ি আপনারা লিখেন, তাড়াতাড়ি লিখেন। লিখেন, তাড়াতাড়ি লিখেন। বয়ঃসন্ধি চলাকালীন বিয়ে করা উত্তম, তাহলে রোগ জীবাণু থেকে দূরে থাকা যায়। আলহামদুলিল্লাহ। আর কিছু? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। অডিয়েন্স, এতক্ষণ বললাম বিয়ে, যৌন দুর্বলতা, যৌন অক্ষমতা, যৌন দুর্বলতা, যৌন অক্ষমতা, এটার অন্যতম কারণ হচ্ছে দেরিতে বিয়ে করা। একটা কারণ শুধু বললাম, এক এক করে দেখবেন কত কারণ বলতে শুরু করব। যৌন দুর্বলতা, যদি কোনো পেশেন্ট যদি আমাদের চেম্বারে এসে বলে যে ডাক্তারবাবু আমার যৌন দুর্বলতা, তাহলে আপনারাই বলুন সেই মুহূর্তে প্রথম প্রশ্নটি কি দিয়ে শুরু করতে পারি? রোগী যদি বলে আমার যৌন দুর্বলতা, এই ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নটি কি দিয়ে শুরু করতে পারি? রোগী যদি বলে যৌন দুর্বলতা, সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটি আমরা কি দিয়ে শুরু করতে পারি? যদি রোগী বিবাহিত হয় তাহলে আমরা শুরু করতে পারি সঙ্গম দিয়ে। এক নাম্বার প্রশ্ন, কতদিন পর পর সঙ্গম করেন? রোগী যৌন দুর্বলতায় ভুগছে, রোগী যৌন দুর্বলতায় ভুগছে। এই রোগী যদি চেম্বারে এসে বলে আমার যৌন দুর্বলতা, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে পারি, রোগী যদি বিবাহিত হয় তাকে সঙ্গম দিয়ে শুরু করতে হবে। কতদিন পর পর সঙ্গম করেন? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার, এক এক রাত্রিতে বা 24 ঘন্টায় কতবার সঙ্গম করা হয়? দুই নাম্বার প্রশ্ন। এক নাম্বার, কতদিন পর পর, 24 ঘন্টায় কতবার? দুটি। তিন নাম্বার, একদিনে একাধিকবার সঙ্গম করলে দ্বিতীয় তৃতীয়বারের স্থায়িত্ব আলাদা করে জানতে হবে। প্রথমবারটা একটু কম বেশি কম সাধারণত হয়ে থাকে, দ্বিতীয় কিংবা তৃতীয়বার স্থায়িত্ব জেনে নিতে হবে। এমনকি একটি থেকে আরেকটির মাঝখানে গ্যাপ কত থাকে, একবার সঙ্গম করার পরে কতক্ষণ পরে আরেকবার সঙ্গম করা হয় তাও জেনে নিতে হবে। কতক্ষণ স্থায়ী হয় এটাও জেনে নিতে হবে, কতক্ষণ স্থায়ী হয়। এক এক মিনিটে 60 বার ইন আউট করা যায়, 60 বার। অডিয়েন্স, রোগী যদি বলে যৌন দুর্বলতা, তাহলে আমরা প্রথম কি দিয়ে শুরু করব? যদি রোগী বিবাহিত হয় শুরু করতে হবে সঙ্গম দিয়ে। কতদিন পর পর সঙ্গম করেন? এক এক রাত্রিতে বা 24 ঘন্টায় কতবার? 24 ঘন্টায় কতবার? একদিনে একাধিকবার হলে দ্বিতীয় ও তৃতীয়বার আলাদা করে স্থায়িত্ব জেনে নিতে হবে। যদি শুধু একবার হয় সেই ক্ষেত্রে স্থায়িত্ব জেনে নিতে হবে। সঙ্গমের স্থায়িত্বের পরিমাণ
সঙ্গম চলাকালীন লিঙ্গ যৌনাঙ্গে প্রবেশের পর সেখানে কতক্ষণ স্থায়ী হওয়া যায়, কতক্ষণ থাকা যায়, কতবার ইন আউট করা যায়। পার মিনিটে 60 বার ইন আউট করা যায়, 60 বার। এবার রোগীর কাছ থেকে জানতে চান পার মিনিট কতবার ইন আউট করা যায়। তাহলে রোগী যদি বিবাহিত হয় আপনার শুরু করতে হবে কতদিন পর পর, 24 ঘন্টায় কতবার, এক এক রাত্রিতে কতবার, একবার থেকে আরেকবারের মাঝখানে গ্যাপ কত, এক একবার স্থায়িত্ব কত। দ্রুত লিখুন, তাড়াতাড়ি লিখুন। বুঝতে পারছি না। বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করব। রোগী যদি অবিবাহিত হয় সেই ক্ষেত্রে রোগীকে প্রথম প্রশ্ন, আপনার যে যৌন দুর্বলতা আপনি কি করে বুঝতে পারলেন? রোগী যদি অবিবাহিত হয় প্রথম প্রশ্ন, আপনার যে যৌন দুর্বলতা আপনি কি করে বুঝতে পারলেন? 2 নম্বর প্রশ্ন, কখনো কি সঙ্গম করেছেন? করে থাকলে তার বিস্তারিত বর্ণনা দেন। 3 নম্বর, রোগী যদি তার স্থায়িত্বের বর্ণনা ক্ষেত্রে স্বল্প স্থায়ী বলে তার এটাকে রোগ বলতে চায়, আপনি তাকে বুঝিয়ে দেন অবৈধ মেলামেশায় স্থায়িত্ব কম হওয়া স্বাভাবিক, এটা রোগের মধ্যে পড়ে না। এটা রোগীকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যৌন দুর্বলতার ক্ষেত্রে বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করতে হবে, অবিবাহিত হলে প্রথম প্রশ্নটি হবে আপনার যৌন দুর্বলতা কি করে বুঝতে পারলেন? কখনো কি সঙ্গম করেছেন? করে থাকলে তার বিস্তারিত বর্ণনা চাই। 3 নাম্বার, যৌন দুর্বলতার প্রথম শর্ত হচ্ছে যদি বিবাহিত হয় সঙ্গম দিয়ে শুরু করতে হবে। অবিবাহিত হলে কিভাবে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা, এই ব্যাপারে এক এক করে প্রশ্ন করে জেনে নিতে হবে। আপনার যৌন দুর্বলতা কি করে বুঝতে পারলেন? কখনো কি সঙ্গম করেছেন? অবিবাহিত হলে স্থায়িত্ব যদি কম হয় সেই ক্ষেত্রে রোগীকে বোঝাতে হবে অবৈধ ক্ষেত্রে স্থায়িত্ব কম হওয়াটা স্বাভাবিক। 2য় ধাপ। এবার 3য় ধাপ, বিবাহিত রোগীদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে জানতে হবে। স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে জানতে হবে। সহ অবস্থান 1 নম্বর প্রশ্ন, উভয় কি একই স্থানে থাকে কিনা, উভয়ে একসাথে বসবাস করে কিনা, দুইজনে একসাথে থাকে কিনা, প্রথম প্রশ্ন। 1 নম্বরটি হচ্ছে বিবাহিত হলে সঙ্গম দিয়ে, 2 নম্বর হচ্ছে অবিবাহিত হলে কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3য় নম্বর প্রশ্ন, বিবাহিত রোগীদের ক্ষেত্রে জানতে হবে সহ অবস্থান সম্পর্কে। 1 নম্বর, উভয় কি একই স্থানে থাকে কিনা, 1 নম্বর। 2 নম্বর, স্বামী স্ত্রী দূরে থাকলে কতদিন পর পর সাক্ষাৎ হয়, দুইজনে দূরে থাকলে কতদিন পর পর সাক্ষাৎ হয়। অনেক দিন পর পর সাক্ষাৎ হলে এমনিতেই সময় কম হতে পারে, সঙ্গমের স্থায়িত্ব কম হতে পারে। তাহলে আপনাকে জেনে নিতে হবে কতদিন পর পর এদের সাক্ষাৎ হয়, কতদিন পর পর। 1 নম্বর, বিবাহিত যদি হয় তাদের সহাবস্থান সম্পর্কে জানতে হবে। 1 নম্বর, উভয় কি একসাথে থাকে কিনা। 2 নম্বর, স্বামী স্ত্রী দূরে থাকলে কতদিন পর পর একসাথে হয় বা একসাথে মিলিত হয় বা কতদিন পর পর সঙ্গম করে। 3 নম্বর, অনেক দিন পর পর সাক্ষাৎ হলে যে কয়দিন একত্রে থাকে প্রত্যেক দিন সঙ্গম হয় কিনা। 3 নম্বর প্রশ্ন।
যদি দুইজনে দূরে অবস্থান করে, দুইজনে দূরে অবস্থান করলে কতদিন পর পর একসাথে মিলিত হয় বা যে কয়দিন একসাথে থাকে প্রত্যেক দিন সঙ্গম হয় কিনা? তিনটি প্রশ্ন গেল। চার নাম্বার, যে কয়দিন একসাথে থাকে তার মধ্যে যদি প্রতিদিন সঙ্গম হয়, প্রথম কয়েকদিন কেমন, শেষের কয়েকদিন কেমন, মাঝখানে কেমন, স্থায়িত্বকাল, যৌন আগ্রহ, উত্তেজনা, যৌন তৃপ্তি কেমন পাচ্ছে? স্বামী স্ত্রী দূরে থাকলে সঙ্গমের প্রথমে 1-2 দিন স্থায়িত্ব কম হবে, এটি স্বাভাবিক। রোগীকে এটা বুঝিয়ে দিতে হবে। স্বামী স্ত্রী দূরে থাকলে দূরে থাকার কারণে অনেক দিন পর পর একসাথে হলে স্থায়িত্ব কম হবে, এটাই স্বাভাবিক। স্বামী স্ত্রী দূরে থাকার কারণে যখনই একত্র হয় তখন সাধারণত বেশি মাত্রায় সঙ্গম হয় প্রথম 1-2 দিন, যার ফলে কয়েকদিন পর স্থায়িত্ব, কামভাব, লিঙ্গ উচ্ছ্বাস কমে যায়। অনেকদিন পর পর যদি একসাথে হয় প্রথম কয়েকদিন যৌন আগ্রহ প্রচন্ড থাকে, একাধিকবার করে সঙ্গম করে, স্থায়িত্ব বেশি হয়, আগ্রহ বেশি থাকে, তৃপ্তি ভালো পায়। কয়েকদিন পরে আগ্রহ কমে যায়, উত্তেজনা কমে যায়, স্থায়িত্ব কমে যায়, তৃপ্তি কমে যায়, এটি স্বাভাবিক। স্বামী স্ত্রী দূরে থাকার কারণে যখন একত্র হয় তখন প্রথম কয়েকদিন অতিরিক্ত মাত্রায় করার কারণে কয়েকদিন পর আগ্রহ কমে যায়, উত্তেজনা কমে যায়। পরবর্তীতে অনেকদিন পর সঙ্গম করলে উভয়ে অনেকদিন পর একত্র হলে প্রথম দিনের পর সঙ্গমের স্থায়িত্ব, লিঙ্গ উচ্ছ্বাস ভালো হলে বুঝতে হবে প্রথম ও শেষ দিনের দুর্বলতা পরিলক্ষিত হয়, তা শুধু উভয়ে দূরে থাকার কারণে। যদি উভয়ে দূরে থাকে প্রথম দিন আর শেষের দিন যদি স্থায়িত্ব, উত্তেজনা, আগ্রহ কম থাকে, মাঝের কয়েকদিন যদি উত্তেজনা, আগ্রহ, পরিতৃপ্তি ভালো থাকে, তাহলে বুঝতে হবে দূরে থাকার কারণে এই অবস্থাগুলি হচ্ছে। নিয়মিত একই সাথে বসবাস, নিয়মিত সঙ্গম করার পরেও যদি স্থায়িত্ব, উচ্ছ্বাস, কামভাব কম থাকে কিনা তা জেনে নিতে হবে। এতক্ষণ যা বললাম দূরে থাকার কারণে। যদি উভয়ে একসাথে বসবাস করে, নিয়মিত সঙ্গম করে, তার মধ্যে যদি উত্তেজনা কম, কামভাব কম, স্থায়িত্ব কম হয়, তাহলে বুঝতে হবে রোগীর যৌন দুর্বলতা রয়েছে। 3টি বললাম। রোগী যদি বলে যৌন দুর্বলতা, অডিয়েন্স একটু লিখে জানান। রোগী যৌন দুর্বলতা বললে আমরা প্রথম শুরু করব কি দিয়া? 1 নাম্বার, বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করব। 2 নাম্বার, অবিবাহিত হলে জিজ্ঞেস করব আপনি কিভাবে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বারটি, এবার জানতে চাব স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে। আপনাদের দুইজনে একসাথে বসবাস করেন না দুইজনে দুই জায়গায় থাকেন, অনেকদিন পর পর মিলিত হন, অনেকদিন পর পর সঙ্গম হয়, এই ব্যাপারে প্রশ্ন করতে হবে। এই 3টি আপনি একটু লিখে আমাকে দেন, প্রত্যেকে লিখে দেন। 1 নাম্বার, যৌন দুর্বলতার প্রথম কথা। রোগীকে প্রথম প্রশ্ন, যদি বিবাহিত সঙ্গম দিয়ে শুরু করব, অবিবাহিত হলে জিজ্ঞাসা করব আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বারটি, স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে প্রশ্ন করব। সহ অবস্থানে যে বিপর্যয় ঘটতে পারে, সহ অবস্থান না হলে, দুইজনে একত্রে বসবাস না করলে যৌন দিক থেকে যৌন দুর্বলতা আসাটা স্বাভাবিক। অডিয়েন্স এই 3টি আমাকে দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখেন এই 3টি।
তারপরে সামনে যাচ্ছি। যৌন দুর্বলতার ক্ষেত্রে 1 নাম্বার, রোগী বিবাহিত হলে সঙ্গম দিয়ে শুরু করবে। 2 নাম্বার, অবিবাহিত হলে আপনি কি করে বুঝতে পারলেন আপনার যৌন দুর্বলতা। 3 নাম্বার, বিবাহিত রোগীদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে প্রশ্ন করতে হবে। স্বামী স্ত্রীর সহ অবস্থান সম্পর্কে জানতে হবে, দুজনে একসাথে বসবাস করে কিনা। অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা আছেন, আপনাদের মধ্যে এক ভাই একটু বিরক্ত স্বরূপ আচরণ লিখছেন। আমি এই মুহূর্তে সকল ভাইদের উদ্দেশ্যে জানতে চাই, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, রোগীকে লিঙ্গ উচ্চাস সম্পর্কে কি প্রশ্ন করবেন আপনারা একটু লিখে জানান। আমি একটু এবার শুনতে চাই। এতক্ষণ তো আমি বলতেছিলাম, এর মধ্যে কিছু ভাই বিরক্ত স্বরূপ কথা লিখছেন। আমি সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এবার, আমি আপনাদের কাছে জানতে চাই, রোগীদের যৌন দুর্বলতা রোগীর ক্ষেত্রে আমরা লিঙ্গ উচ্চাস সম্পর্কে জানতে চাই। যে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, একটু লিখে আমাকে জানান, লিঙ্গ উচ্চাস সম্পর্কে আমরা কি প্রশ্ন করব রোগীকে, একটু লিখেন। এই এতক্ষণ আলোচনার মধ্যে আমার এক ভাই বিরক্ত স্বরূপ শব্দ ব্যবহার করেছেন, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, আমার সেই ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি, উনি সাধারণ পাবলিক নন, উনি একজন ডাক্তার। আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি বিরক্ত, ওকে। আমি আপনার কাছে, আপনাকে কেন্দ্র করে প্রত্যেকের কাছে জানতে চাই, এই যে লিঙ্গ উচ্চাস সম্পর্কে একজন রোগীকে আমরা কি প্রশ্ন করতে পারি, এবার আপনারা একটু লিখেন। আমি এবার পড়ছি। আমি এতক্ষণ যে কথাগুলি বলেছি, যারা এই মুহূর্তে লাইভে আছেন, শুধু একজনে বলেন, এই যে শব্দগুলি আমি ব্যবহার করেছি প্রত্যেকটি শব্দ বইয়ের ভাষা। প্রত্যেকটা শব্দের আলোকে আমাকে একটি শুধু বলেন, যেটার আলোকে ওষুধ নেই, একটি শব্দ আমি ওখান থেকে বাদ করে দেব। প্রত্যেকটা নামে ওষুধ রয়েছে এই ব্যতীতে। লিঙ্গ উচ্চাস সম্পর্কে যদি প্রশ্ন করতে হয়, 1 নাম্বার, আপনার লিঙ্গ উচ্চাস হয় কিনা, লিঙ্গ শক্ত হয় কিনা, দাঁড়ায় কিনা, প্রথম প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, লিঙ্গ উচ্চাস যৌন দুর্বলতা রোগীকে প্রথম যে প্রশ্নটি করতে হবে, 1 নাম্বার প্রশ্নটি, সেটি হচ্ছে আপনার লিঙ্গ উচ্চাস হয় কিনা, শক্ত হয় কিনা, দাঁড়ায় কিনা। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, আপনার লিঙ্গ উচ্চাস হয় কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, 24 ঘন্টার মধ্যে ভোর থেকে ভোর রাত কোন সময় লিঙ্গ উচ্চাস বেশি হয়। 2 নাম্বার কথা, 24 ঘন্টার মধ্যে ভোর থেকে ভোর রাত এর মধ্যে কোন সময়টায় বেশি লিঙ্গ উচ্চাস হয়। অডিয়েন্স, সকালে লিঙ্গ উচ্চাস এক ওষুধ, দুপুরে লিঙ্গ উচ্চাস আরেক ওষুধ, সন্ধ্যাকালে, মাঝরাতে, শেষ রাতে, ভোর রাতে, ভোর থেকে জাগলে, ঘুম থেকে উঠে হাঁটতে শুরু করলে, প্রত্যেকটা পয়েন্টের নামে, ঘন্টার নামে, মিনিটের নামে লিঙ্গ উচ্চাসের ওষুধ রয়েছে। যারা রোগীলিপি করবেন, যারা রোগীলিপি করে রোগীকে সাদৃশ্যতম ওষুধটা দিবেন, তারা এভাবেই জানতে হবে দিনে উচ্ছ্বাস না রাতে উচ্ছ্বাস, দিনের সকাল দিক
দুপুর দিক, সন্ধ্যার দিক, দুপুরের দিক, 12টা, 1টা, 2টা, 3টা, সন্ধ্যা বিকাল দিক, 4টা, 5টা, 6টা, 7টা, সন্ধ্যার পর 6টা, 7টা, 8টা, 8:30, রাতে বেলা, সন্ধ্যা রাত থেকে ভোর রাত, মাঝরাত, সন্ধ্যা রাত, শেষ রাত, কখন? টাইম টু টাইম প্রত্যেকটা নামে ওষুধ রয়েছে। বিরক্ত হবেন, চলে যান। বিরক্ত হবেন, চলে যান, কাজ করতে দিবেন। এবার দাঁড়ালে লিঙ্গ উচ্ছ্বাস, বিকেল বেলা বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, একটু বের করে দেন অডিয়েন্স। বিকেল বেলা বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন জলদি লিখুন, বিকেল বেলা বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। বিকেল বেলা, বিকেল বেলা বসে থাকলে আছে দেখি কই অডিয়েন্স। বিকেলে বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন। এটা হলো অ্যালুমিনা। অডিয়েন্স, বিকেল বেলা বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, ওষুধটির নাম কি? 595, 695। ধন্যবাদ। বিকেল বেলা বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, পৃষ্ঠা নাম্বার 695, ওষুধটির নাম কি? বিকেল বেলা, বিকেল বেলা বসে থাকলে লিঙ্গ উচ্ছ্বাস, ওষুধের নাম কি? ডাক্তার মাসুদুর রহমান, অ্যালুমিনা। ডাক্তার মাসুদুর রহমান, অ্যালুমিনা, আপনাকে ধন্যবাদ। ডাক্তার শোয়েব, 695, ওষুধের নামটা দেওয়া যেত। রাতে যখন বিছানা গরম হয় বা রাতে 2টা লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, রাতে যখন বিছানা গরম হয় তখন লিঙ্গ উচ্ছ্বাস হয়, ওষুধের নাম কি? বের করেন। রাতে যখন বিছানা গরম হয় তখন যদি লিঙ্গ উচ্ছ্বাস, ওষুধের নাম কি? রাতে বিছানা গরম হইলে কি? বিছানা গরম হইলে রাত 2টায় দেখি, রাত 2টা অ্যালুমিন। অডিয়েন্স, যদি আফটারনুন বসে, হ্যাঁ ধরেন বিকেলে যদি বসে থাকে, বিকেলে বসে থাকলে যদি লিঙ্গ উচ্ছ্বাস হয়, ওষুধের নাম অ্যালুমিনা। যদি রাত 2টার সময় যদি লিঙ্গ উচ্ছ্বাস হয় তাহলে কি? অ্যালুমিন। বিকাল 2টা স্যার, বিকালে 2টা পিএম স্যার, পিএম দিছে। বিকাল 2টা যদি হয়, 2টার সময় হলে অ্যালুমিন। আর যদি বিকেল বেলা হয়, ফরনুন তো আফটারনুন, আফটারনুনে হলো, আফটারনুন বসে থাকলে অ্যালুমিনা। যদি আফটারনুনে বসে থাকে অ্যালুমিনা, যদি 2টার সময় হয়, একেবারে 2টার সময়, তাহলে হচ্ছে অ্যালুমিন। অডিয়েন্স, আপনি রোগীর লিঙ্গ উচ্ছ্বাস সম্পর্কে জানবেন না, লজ্জা অনুভব করবেন, আর রোগী আপনাকে লক্ষণ দিয়ে দিবে কোন আশায় ঘুমান। রাতে, রাতে বিছানা গরম হলে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা তাও আপনাকে জানতে হবে। সঙ্গমের পর পুনরায় লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা এটাও আপনাকে জেনে নিতে হবে। সঙ্গম করার পরে লিঙ্গ উচ্ছ্বাস বের করেন। সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস, অডিয়েন্স পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস, পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস, পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস, পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গমের পর কই? আমার কাছে আসে, চেন চেন ওই বাকি বিলে রাখা তো দাদু ভাই ফোন দিচ্ছে, বলে দেওয়ার লাগে। এই যে
এই নম্বর বলে দেব। অডিয়েন্স, সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস কই? কয়শন আপনার? কয়টি ওষুধ? তাড়াতাড়ি লিখুন। সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস কয়টি ওষুধ? তাড়াতাড়ি লেখেন। কয়টি ওষুধ? তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি রাত 2টার সময় লিঙ্গ উচ্ছ্বাস দিতে বসে এলো আছে এটা রাত বলো যে লাইভে আছে তোমার বন্ধু। অডিয়েন্স, সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস, সঙ্গমের পরে লিঙ্গ উচ্ছ্বাস ওষুধ কয়টি? 14টি। আল্লাহ আল্লাহ। সঙ্গমের পর লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ওষুধ কয়টি? ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী। এবার বলেন ওষুধ কয়টি? অডিয়েন্স, লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখুন। লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ওষুধ কয়টি? লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ওষুধ কয়টি? ক্ষণস্থায়ী লিঙ্গ উচ্ছ্বাস ওষুধ কয়টি? ক্ষণস্থায়ী, এটা ফ্রিকোয়েন্ট, বারবার, শর্টলি। কোনটা থেকে যান? লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী কয়টা? কোন দেন? অডিয়েন্স, লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী 15টা না 16টা? 15টি, 16টি রং নাম্বার। লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী। রোগীকে জিজ্ঞাসা করলেন আপনার লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা? রোগীর জবাব যদি হয় লিঙ্গ উচ্ছ্বাস হয়, তাতে যদি আপনি তুষ্ট হন, অডিয়েন্স আপনারাই বলুন। আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, রোগীর জবাব যদি হয় লিঙ্গ উচ্ছ্বাস হয়, আপনি লিখলেন লিঙ্গ উচ্ছ্বাস হয়। এই কথা লিখলে চলবে কিনা একটু দ্রুত লেখেন। আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা, রোগীর জবাব হ্যাঁ লিঙ্গ উচ্ছ্বাস হয়। শুধু এটুকু জানার পরে আপনি যদি খাতায় লিখেন লিঙ্গ উচ্ছ্বাস হয়, এটা সঠিক কিনা দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন এটা সঠিক কিনা, তাড়াতাড়ি লিখুন। আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার লিঙ্গ উচ্ছ্বাস হয় কি, রোগীর জবাব হয়। এই যে রোগীর জবাব হয়, আপনি যদি খাতা লিখেন লিঙ্গ উচ্ছ্বাস হয়, এটা লেখা যাবে কি না, এটা লেখা যাবে কি না, তাড়াতাড়ি লিখুন। রোগীর জবাব যদি হয় লিঙ্গ উচ্ছ্বাস, আপনি প্রশ্ন করলেন আপনার লিঙ্গ উত্থান হয় কি, রোগীর জবাব হ্যাঁ লিঙ্গ উত্থান হয়, তাহলে এই যে লিঙ্গ উত্থান হয় এটা খাতায় লেখা যাবে কি না? কেন লেখা যাবে না বলুন, কেন লেখা যাবে না? এটা সঠিক না। লিখতে হবে অল্প সময়ের জন্য না দীর্ঘস্থায়ী, তা লিখে জানাতে হবে, তাই তো? চমৎকার। জানতে হবে আপনার লিঙ্গ উত্থান দীর্ঘ সময় না অল্প সময়। হাসি কাশি দিলে লিঙ্গ উত্থান হয়, ওষুধ বের করেন। হাসি কাশি দিলে লিঙ্গ উত্থান, ওষুধ বের করেন। কই? কফিং হয়। অডিয়েন্স, কাশি দিলে লিঙ্গ উত্থান, ওষুধ কয়টি? তাড়াতাড়ি লেখেন। অল্পে তুষ্ট থাকা যাবে না, লোকমান হাকিম স্যার, ধন্যবাদ। শিফা তুমি হন। অডিয়েন্স, হাসি কাশি দিলে লিঙ্গ উত্থান হয় কিনা? কাশি দিলে লিঙ্গ উত্থান হয়, ওষুধ কয়টি? একবার নাম লিখে দিছে, ক্যানাবিস ইন্ডিকা ক্যান্থারিস। ক্যানাবিস সেট, ক্যানাবিস সেট 2টি। কাশি দিলে লিঙ্গ উত্থান, ওষুধ 2টি। কাশি দিলে লিঙ্গ উত্থান, ওষুধ 2টি। হাসি কাশি দিলে লিঙ্গ উত্থান হয় কি না?
আপনার লিঙ্গ উত্থান কি থেমে থেমে? ইরেকশন হলো, একটু ঠান্ডা হয়, আবার দাঁড়ায়, আবার ঠান্ডা হয়, আবার দাঁড়ায়, থাইমা থাইমা কিনা? দেখুন তো থেমে থেমে আছে কিনা? এটা না, ফ্রিকোয়েন্ট বারবার থেমে থেমে হয় কিনা? অতি সহজে লিঙ্গ উত্থান হয়ে যায় কিনা? না ভাবিতে একটু ভাবলেই, কল্পনা করলে ফাট, একটু ভাবলেই খারিয়া যায় কিনা? লিঙ্গ উত্থান হয় কিনা? সহজে, হ্যাঁ সহজে, অতি সহজে লিঙ্গ উত্থান হয় কিনা? অতি সহজে লিঙ্গ উত্থান ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। অতি সহজে লিঙ্গ উত্থান ওষুধ কয়টি? 10টা। হ্যাঁ, ও তো বই না রাখে সব ঘটনা কি? কি ব্যাপার, আপনাদের কি সব মুখস্থ নাকি অডিয়েন্স? ডাক্তার সাহেবরা আপনাদের সব মুখস্থ? সহজে লিঙ্গ উত্থান, ঘর থেকে বেরোচ্ছে, কল্পনা করছে, কথা বলছে, কাউকে দেখছে, ভাবছে, ভাবলেই মাল খারাপ। অল্পতে লিঙ্গ উত্থান, শুক্রপাতের পর লিঙ্গ নিস্তেজ হয়ে আবার কি শক্ত হয় কিনা? শুক্রপাতের পর লিঙ্গ উত্থান নষ্ট হয়ে আবার পুনরায় লিঙ্গ উত্থান হয় কিনা? একটু পর পরে লিঙ্গ উত্থান কই? আচ্ছা, একটু পর পর অনেক ওষুধ, বারবার পুনঃ পুনঃ লিঙ্গ উত্থান, পুনঃ পুনঃ লিঙ্গ উত্থান। পৃষ্ঠা নাম্বার কত? পুনঃ পুনঃ লিঙ্গ উত্থান, পৃষ্ঠা নাম্বার কত? পুনঃ পুনঃ, বারবার, ফ্রিকোয়েন্ট, খালি বারবার দাঁড়ায় আর দাঁড়ায়, বারবার দাঁড়ায়, ফ্রিকোয়েন্ট, বারবার লিঙ্গ উত্থান। কোন কাজকর্ম করার সময় কি আপনার লিঙ্গ উত্থান হয়? আপনি কাজকর্ম করছেন তখন লিঙ্গ উত্থান হচ্ছে কিনা? কোন কাজকর্ম করার সময় আপনার লিঙ্গ উত্থান হয় কিনা? এইবার আসল কথায় আসে, সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উত্থান হয় কিনা এইবার বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উত্থান, মন চায় না কিন্তু দাঁড়িয়ে আছে। সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উত্থান, মন চায় না, লিঙ্গ শক্ত হয়ে আছে। পৃষ্ঠা নাম্বার কত? কত? 696। তাড়াতাড়ি লিখুন, আর বেশি সময় ব্যয় করুন। রুগীরা সব বসে আছে, রুগীরা কষ্ট পাচ্ছে, আর কষ্ট দেওয়া যাবে না রুগীদের। ঘুমের মধ্যে উত্তেজিত হয় কিনা? ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিনা? ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস আছে? স্লিপ ডিউরিং কয়টা ওষুধ? অডিয়েন্স, ঘুমের মধ্যে খাড়াই থাকে ওষুধ কয়টা? তাড়াতাড়ি কোন? ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস ওষুধ কয়টি? ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস ওষুধ কয়টি? 40টি। কি কয় না কয়? ওটা বলছে মনে হয় 60টি স্যার, আর এটা ফ্রিকোয়েন্সি এটা 40টি। ফ্রিকোয়েন্ট 40টি। ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস, ঘুমের মধ্যে দাঁড়িয়ে থাকে ওষুধ কয়টি? কয়টা? 60টি। মিজানুর রহমান স্যার, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে 7 লেখার জন্য। স্যার বলো বাংলা লেখছে দেখি না ইংরেজি? আচ্ছা, ঘুমের মধ্যে লিঙ্গ উত্থান, ঘুমের মধ্যে লিঙ্গ উচ্ছ্বাস ওষুধ কয়টি? পায়খানা প্রস্রাব করার সময় লিঙ্গ উত্থান হয় কিনা এটাও জানিতে হইবে। স্টুল ডিউরিং, স্টুল ডিউরিং লিঙ্গ উত্থান ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স, এই মুহূর্তে যারা আপনারা লাইভে আছেন, আপনাদের উদ্দেশ্য করে আমি জানতে চাই, বলেন তো যারা চেম্বার করেন, গত 1 সপ্তাহের কথা বলছি আপনাদেরকে, যারা এই মুহূর্তে লাইভে আছেন, গত 1 সপ্তাহে যারা রোগী দেখেন, কয়জন ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করেছেন যৌন দুর্বলতা রোগীকে
আপনার মল ত্যাগ করার সময়, প্রস্রাব ত্যাগ করার সময় ঘুমিয়ে থাকলে লিঙ্গ উত্থান হয় কিনা, হাসি কাশি দিলে লিঙ্গ উত্থান হয় কিনা, কয়জনে জিজ্ঞাসা করছেন বলেন? তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি, রুগীরা বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি লেখেন। কয়জনে জিজ্ঞাসা করেছেন রুগীদেরকে যে আপনার ঘুমের মধ্যে অত পায়খানা প্রস্রাব করতে গেলে হাসি কাশি দিলে লিঙ্গ উত্থান হয় কিনা? কয়জনে জিজ্ঞাসা করছেন? তাড়াতাড়ি করুন। কেউ জিজ্ঞাসা করছেন? তাড়াতাড়ি, কে কে জিজ্ঞাসা করছেন? কোন কেউ জিজ্ঞাসা নাই না? সবাই জিজ্ঞাসা করছেন? করি নাই। আচ্ছা, তাহলে এখন থেকে বাদ দিবেন না। লিঙ্গ উচ্চাস হলে তখন লিঙ্গ শক্ত হয় কিনা, খাড়াইলো আদা বাদা তুলতুলা হবে না, শক্ত হয় কিনা তাও জানতে হবে। এইবার খাওয়ার সময় লিঙ্গ উত্থান হয় কিনা, অডিয়েন্স এক্ষুনি চলে যাবো, তাড়াতাড়ি। খাওয়ার সময় লিঙ্গ উত্থান হয় কিনা তাড়াতাড়ি লিখুন। রুগীকে আপনি যদি সব প্রশ্ন না করতে পারেন তাহলে কখনই ওষুধ আসবে না, রুগীকে একটি মাত্র ওষুধ দিতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, তীব্র লিঙ্গ উচ্চাস হয় কিনা? তীব্র লিঙ্গ উচ্চাস হয় কিনা? অডিয়েন্স, আজকে লিঙ্গ উত্থান দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। অডিয়েন্স, আপনি যদি রুগীকে প্রশ্ন করতে না জানেন, রুগীর সমস্যা সম্পর্কে রুগীরা শুধু বলতে পারে ডাক্তারবাবু আমার যৌন দুর্বলতা, এর বাইরে কিছু না, আমার স্থায়িত্ব কম, আমি আনন্দ পাই না, এর বাইরে কিছু না। এই রুগীর কাছ থেকে রুগীকে যদি ওষুধ দিতে হয়, রুগীকে একটি মাত্র ওষুধ দিতে হয়, তাইলে আপনাকে এক এক করে প্রশ্ন করতে হবে। এতক্ষণ যা বললাম কয়েকটা মাত্র বললাম, মাত্র শুরু। কালকে আবার চলে আসব। আমাদের কাজ চলছে উৎপত্তির কারণ, রোগ উৎপত্তির কারণ চলছে। তাহলে আমরা যৌন দুর্বলতার উৎপত্তির কারণগুলি শেষ করেই আমরা আবার আমাদের উৎপত্তির কারণে কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। অডিয়েন্স, আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো দ্রুত লিখে জানান। পাশাপাশি লাইভ থেকে বের হওয়ার পর আপনাদের আইডি থেকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার যদি প্রয়োজন হয়, আপনার ভালো লাগে, তো আরেক ভাইকে জানাবেন। আপনি দান করলে আপনারটা বাড়বে, কমবে না। আপনি যদি আরেকজনকে দিতে পারেন, যতটুকু জানেন দিবেন। অডিয়েন্স, আরেকখান কথা, এই ক্লাস করতে যে কেউ বিরক্ত হন এত সাদামাটা কথা বলার কারণে, এত খোলামেলা কথা বলার কারণে, এত খোলামেলা কথা বলছি এই কারণে, আমরা যারা রুগীলিপি করি, নতুন যারা রুগীলিপি করে, বিশ্বাস করেন রুগীলিপি থাকে অসম্পূর্ণ। যারা বড় ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারা সব পারেন। রুগীলিপি করে ওষুধ দিতে পারেন, রুগী দেখে ওষুধ দিতে পারেন, দুই চারটা কথা শুনে ওষুধ দিতে পারেন। যারা জুনিয়র ডাক্তার, যারা নতুন ডাক্তার, যারা তারা সব কিছু না শুনে, রুগীলিপি না করে ওষুধ দিতে পারবেন না। কি জিজ্ঞাসা করবেন, রুগীকে কি প্রশ্ন করবেন? যদি এক এক করে বলে দেওয়া না হয়, তাহলে এই নতুন ডাক্তারেরা চেম্বার করে হাবুডুবু খাবেন, হিমশিম খাবেন। একবার খবর নিয়ে দেখেছেন নতুন ডাক্তার যারা নতুন চেম্বার করছে তারা কি অবস্থায় আছে? তারা রুগী দেখছে কিরকম, তাদের ফলাফল কিরকম, রুগী আরোগ্য হচ্ছে কিনা, তারা খাচ্ছে কিনা, চেম্বার ভাড়া দিতে পারছে কিনা, ঘর ভাড়া দিতে পারছে কিনা, একটু খবর নিয়ে দেখুন কি অবস্থায় আছে। রুগীর জন্য 37তম ওষুধটি বের করতে পারছে কিনা, রুগী লিপি করতে পারছে কিনা, ওষুধ বাছাই করতে পারছে কিনা, ওষুধ বানাইতে পারছে কিনা, চেম্বারে ওষুধ আছে কিনা, একটু জিজ্ঞাসা করে দেখুন। দেখবেন আমি যত সাদামাটা কথা বলি, সোজা কথা বলে ফেলি, বাংলা ভাষা বলে ফেলি, তখন আর বিরক্ত হবেন না। একটু যে দেখুন নতুন ডাক্তাররা কি অবস্থায় আছে, তখন বুঝবেন এত সোজা কথা কেন বলি, এত সোজা বাংলা কেন বলি। তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন কি অবস্থায় নতুন ডাক্তাররা আছে। আর না, এখানে বিদায় নিচ্ছি।
সব ভালো থাকেন। আগামী দিন আবার রাত 9:30 9:30 আপনাদের সাথে দেখা হবে, রাত 9:15 আগামী দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।